হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অভিশপ্ত আয়না পর্ব 3। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন চুপ করে গল্পটি মন দিয়ে শুনি। গন্ধে সুপ্তির বমি চলে আসতে থাকে। অনেক কষ্টে নাকে হাত চাপা দিয়ে সুপ্তি আয়নার সামনে আসে। ভিতরে আবসা একটা ছায়া মূর্তি। সুপ্তি ডাকে, ইভান। ছায়া মূর্তি ঘুরে তাকায়। সুপ্তি আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এ কে? কি ভীষণ চেহারার এক বুড়ি, সাদা সনের মতো চুল, চোখ দুটো ধকধক করে যেন জ্বলছে। কি তীব্র জিঘাংসা তার মাঝে। চামড়া শত শত বছরের পুরনো চামড়ার মতো ঝুলে পড়েছে। লাল জিহ্বা মাঝে মাঝে সাপের মতো লকলক করছে। খলখল করে বিশ্রীভাবে হেসে উঠল বুড়ি। সুপ্তির বোধ বুদ্ধি সব লোপ পায়। তার পাকে যেন পাঁচমন পাথর দিয়ে আটকে রেখেছে। কণ্ঠস্বর হয়েছে রুদ্ধ। সে শুধু ভীত শশকের মতো চেয়ে রইল। আবার হেসে উঠল বুড়ি। আশ্রাব্য এক গালি দিয়ে বলল, হাত বাড়া সামনে। সুপ্তির তীব্র আতঙ্কে মাথা নাড়ল। বুড়ি চিৎকার দিল, হাত বাড়া বলছি। সুপ্তির ডান হাত তার আয়ত্তের বাইরে। সে প্রাণপণ চেষ্টা করেও তার হাতকে আটকাতে পারল না। তার হাত আয়নায় স্পর্শ করল। ভীষণ অট্টহাসিতে ঘর ভরে গেল। এমন জান্তব ভয়ঙ্কর গা শিউরানো হাসির যে পৃথিবীতে অস্তিত্ব আছে সুপ্তি তা জানেই না। এর জন্ম এই পৃথিবীতে না, অন্য কোথাও, অন্য কোনো জগতে। পচা মাংসের তীব্র গন্ধ সইতে না পেরে সুপ্তি বমি করে ফেলল ঘরের মাঝেই। বুড়ি খলখল করে হাসতে হাসতে বলল, ইভানকে পেয়েছিস তুই? তোর প্রাণের ইভান? আমিই তোর ইভান। 100 বছর পর আজ আমি মুক্তি পেয়েছি। আমি আজিনাহা। আহ, কি আনন্দ! সুপ্তির মাথা কাজ করে না। সে মেঝেতে বসে থরথর করে কাঁপতে থাকে। আজ থেকে আমি তোর মাঝেই থাকবো। তুই রাতে যখনই ঘুমাবি আমি তোর মাঝ থেকে জেগে উঠব। 100 বছর আমি কোনো রক্তের স্বাদ পাইনি। আজ আমার রক্ত চাই, অনেক রক্ত। সুপ্তি জ্ঞান হারানোর আগ মুহূর্তে অনুভব করতে পারে একটা শীতল ছায়া তার মাঝে ঢুকে যাচ্ছে। সকালে জ্ঞান ফিরে সে দেখতে পায় মা তাকে নিয়ে আবার হাসপাতালে চলে এসেছে। তবে সে অনেক সুস্থ বোধ করছে। ডাক্তাররা রিপোর্ট দেখে অবাক। মাত্র 3 ব্যাগ রক্ত পেয়ে হিমোগ্লোবিন লেভেল বেড়ে 16তে ওঠা এক কথায় অসম্ভব। রিপোর্টের এই অবস্থা দেখে ডাক্তাররা ভীষণ রাগারাগি করতে লাগলেন। এই রিপোর্ট অবশ্যই ভুল, কিন্তু চোখও তো স্বাভাবিক হয়ে গেছে। আগের দিন যে মেয়ের চোখ একেবারে কাগজের মতো সাদা ছিল তার তো এখন একদম স্বাভাবিক চোখ। রিপোর্ট নিয়ে মা বাবার কোনো মাথা ব্যথা নেই। তাদের মেয়ে সুস্থ, তাতেই তারা খুশি। কিন্তু সুপ্তির মাথা এখনো কাজ করছে না। তার সাথে এসব কি হচ্ছে? বাসায় ফিরে সুপ্তি আয়নার দিকে তাকায়। এ যেন একদম স্বাভাবিক আয়না। তার মাঝে কি বুড়িটা ঢুকে পড়েছে? কই, তার তো একদম স্বাভাবিক লাগছে, যেন কিছুই হয়নি। আর ইভান, ইভানকে কি বুড়ি আয়নায় বন্দি করে রেখেছে? ইভানকে ছাড়া সে বাঁচবে না। রাত বাড়ার সাথে সাথে সুপ্তি অস্বস্তিতে ভুগতে থাকে। কি যেন তার মাঝে জেগে উঠতে চাইছে। ভীষণ ঘুমে তার 2 চোখ জড়িয়ে আসছে। রাত 12টা বাজতেই সুপ্তি গভীর ঘুমে তলিয়ে যায়। সারাটা রাত সুপ্তি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে। সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তার মুখ দিয়ে ভকভক করে বিশ্রী মাংস পচা গন্ধ বেরোচ্ছে। সে রক্তের স্বাদ পেতে থাকে। সে রক্তে যেন মাখামাখি হয়ে যাচ্ছে। কি বিশ্রীভাবেই না সে হাসছে, চিৎকার দিচ্ছে। জান্তব উল্লাসে সে যেন ফেটে পড়েছে। খুব ভোরে তার ঘুম ভাঙে। সারা শরীরে কালশিটে পড়ে গেছে, ভীষণ ব্যথা। নিজের দিকে তাকিয়ে তার মাথা ঘুরে ওঠে। টি শার্ট রক্তে মাখামাখি। বাথরুমে গিয়ে চেঁচিয়ে ওঠে সে। মুখ হাত সবই রক্তে রঞ্জিত এবং সে জানে অবশ্যই এই রক্ত মানুষের রক্ত। কাঁদতে কাঁদতে সে স্নান করতে থাকে। সে এখন পিশাচিনী, এক ভয়ঙ্কর পিশাচ তার মাঝে ঢুকে পড়েছে। সে যখনই ঘুমাবে পিশাচ তখনই জেগে উঠবে। এখন সে কি করবে? মা দরজা ধাক্কাতে থাকে। এই সুপ্তি, তোর রুমে নিশ্চয় ইঁদুর মরেছে। এত বাজে গন্ধ কেন? আজই এই রুম আমি ফিনাইল দিয়ে পরিষ্কার করাবো বুয়াকে দিয়ে। আগে চল বাইরে যাই। সুপ্তি বলে ওঠে, আমি কোথাও যাব না মা। মা ধমকে ওঠে, কথা বাড়াবি না। কত কষ্টে তোর বাবার কাছ থেকে টাকা নিলাম, আর তুই বলিস বাইরে যাবি না? সুপ্তি রেডি হয়ে ডাইনিংয়ে আসতেই শুনল বুয়া মায়ের সাথে কথা বলছে উত্তেজিতভাবে। কয়েক গলি পরেই তার বস্তি। সেখানে নাকি আজকে একটা অদ্ভুত লাশ পাওয়া গেছে।
কেউ লাশের গলায় কামড় দিয়ে ধমনী ছিঁড়ে সব রক্ত শুষে নিয়েছে। পুলিশ কোনো কিনারাই করতে পারছে না। সুপ্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এটা অবশ্যই ডাইনি আজিনাহার কাজ। মা তার অবস্থা দেখে বুয়াকে ধমকায়, যাও তোমার কাজ করো, আমার মেয়েকে ভয় দেখিও না। মায়ের সাথে সুপ্তি বেরোয়। আজ থেকে সে আর ঘুমাবে না। রাতে যত কষ্টই হোক সে ঘুমাবে না। ডাইনিটাকে সে জেগে উঠতে দেবে না। সে জিজ্ঞেস করে, মা কোথায় যাচ্ছি আমরা? মা লাজুকভাবে বলল, চায়ের সেটটা খুবই পছন্দ হয়েছে বুঝলি। দেখি ওই বাড়ির চৌকিদার যদি এখনও সেটটা বিক্রি না করে থাকে তবে নিয়েই আসিকে। আবার সেই অভিশপ্ত বাড়ি যেখান থেকে আয়না এসেছে। সুপ্তি আতঙ্কে ফুপিয়ে ওঠে, না মা, ওই বাড়িতে আমি যাব না। মা অনুনয় করে বলে, লক্ষ্মী মা, তুই বাইরেই থাকিস, আমি গিয়ে নিয়ে আসব। বাড়িটি আগের মতোই আছে। 15 দিনে কোনো পরিবর্তন হয়নি। তবে সাবেকি আমলের বৈঠকখানার আসবাবপত্র অনেক কমে গিয়েছে। ভালোই বিক্রি হচ্ছে মনে হয়। তাদের দেখেই চৌকিদার বলে উঠল, আমি জানতাম আপনারা আসবেন, তাই চায়ের সেট তুলে রেখেছি। চৌকিদার তীব্র দৃষ্টিতে সুপ্তির দিকে তাকালো। সুপ্তির মনে হলো উনি সব দেখতে পাচ্ছেন, সব কিছু জেনে যাচ্ছেন। ভয়ে কুঁকড়ে গেল সে ওই অন্তর্ভেদী দৃষ্টির সামনে। মা চায়ের সেট দামাদামি করে কিনে ফেললেন। সুপ্তি বেরিয়ে যাবে তখন বুড়ো মানুষটি তার সামনে এসে দাঁড়ালো। তুমি তোমার একটা জিনিস ফেলে গেছো, আমি জানতাম তুমি তা নিতে আসবে। সুপ্তি অবাক হয়ে দেখল তার হাতে সেই ডায়েরি। এটা এটা তো আমার নয়, ঢোক গিলল সে। মানুষটি কোনো কথা না বলে ডায়েরিটি বাড়িয়ে দাঁড়িয়ে রইল। মা বাইরে থেকে তাড়া দিচ্ছেন। সুপ্তি দেখল বুড়ো মানুষটির চোখে হৃদয় তার ছোঁয়া। সুপ্তি হাত বাড়িয়ে ডায়েরিটি নিল। মানুষটি বলল, ভালো থেকো, আমারও তোমার মতো একটি মেয়ে আছে। সুপ্তি বাড়িতে ফিরেই ডায়েরি খুলল। 100 বছরের পুরনো ডায়েরি, কিন্তু সে তুলনায় অবস্থা যথেষ্ট ভালো। পাতাগুলি হলদেটে, কিছু কিছু জায়গায় কালি ছড়িয়ে গেছে, কিন্তু বেশ কিছু লাইন পড়া যায়। ডায়েরির কিছু পাতা মাঝ থেকে নাই হয়ে গিয়েছে। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার জীবন নামা। নিচে লেখিকার নাম দেয়া, মালবিকা রায়। 100 বছর আগে এই মেয়েটিও হাসতো, খেলতো, ডায়েরি লিখত, কিন্তু আজ সে কোথায়? প্রথম দিকে শুধু ঘোর কান্নার গল্প। আজ তার বান্ধবী এসেছে, কাল বাবা ঘোড়ার গাড়িতে চড়ে বেড়াতে নিয়ে যাবে বলেছে। পড়তে পড়তে টের পেল সে বাবা মায়ের অতীত আদরের কিশোরী কন্যার লেখা পড়ছে। ডায়েরির মাঝামাঝি একটি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে। একটি লাইন অতি কষ্টে পড়া যায়, আজ বাবা আমাকে চমৎকার একটি আয়না আনিয়ে দিয়েছেন। শ্মশানঘাটের বিখ্যাত তান্ত্রিক বাবাকে ইহা দিয়াছেন। সুপ্তির গা শিউরে উঠল। এর পরের পাতাগুলি সবই অল্প বিস্তর জলে ভেজা, কালি ছড়িয়ে গেছে। এরপর পাতায় পাতায় যা পড়া গেল সবই আয়নার গল্প। একটা লাইন পড়ে চমকে উঠল সুপ্তি, আয়নাটা আমার জন্য এক রাজপুত্র পাঠিয়েছেন। থরথর করে ভেতরটা কেঁপে উঠল সুপ্তির। মালবিকাও তার মতো রাজপুত্র দেখেছিল, তবে তার রাজপুত্রের নাম কুমার বীরেন্দ্র, ইভান নয়। সুপ্তি বুঝল ইভান যথেষ্ট আধুনিক নাম। যুগে যুগে ডাইনি রাজপুত্রের নাম বদলায়। ইভান নামে কেউই নেই, ইভান একটা মায়া। সুপ্তি ফুপিয়ে উঠল। ইভানের বেশ ধরে ডাইনি তার রক্ত নিয়ে হয়েছে শক্তিশালী। সে প্রতারিত, যেমনটি হয়েছিল বেচারি মালবিকা। সুপ্তি কান্না সামলাতে সামলাতে পড়ে চলল। এরপর শুধুই ভালোবাসার গল্প, শুধুই রাজপুত্রের গল্প। সুপ্তির 2 গাল বেয়ে জল ঝরতে লাগলো। বেশ কয়েকটি পৃষ্ঠা ঝরে গেছে। এর পরের পাতায় 2-3টা লাইন কোনো ক্রমে পড়া যায়। তাতে লেখা, আমার রাজপুত্রকে ডাইনি ধরিয়া লইয়া গিয়াছে, ডাইনি আমার মাঝে বসবাস করিতেছে। হায় ভগবান, আমি কি করব? পরের পৃষ্ঠাগুলো মর্মান্তিক। ডাইনি রূপে মালবিকা নিজের বাবাসহ আরও অন্যান্যকে হত্যা করে রক্ত খেয়েছে। পুরো এলাকা জুড়ে ছড়িয়েছে এক অজানা আতঙ্ক। তীব্র অনুশোচনায় মালবিকা প্রায় পাগল হয়ে গেছে। সে ঘুমায় না, ঘুমাতে চায় না, কিন্তু তারপরও ঘুমিয়ে পড়ে। সুপ্তি থরথর করে কাঁপতে থাকে। যদি আজিনাহা আজ রাতে তার আম্মু আব্বাকে মারে, অথবা সুকন্যাকে। সুপ্তি রান্নাঘরে গিয়ে যত কাগজের প্যাকেট পেল সব নিয়ে তার রুমে জড়ো করলো। ছোট্ট একটা নড়বড়ে কাঠের টুল ছিল, তাও নিয়ে এলো। ছুরিটা রাখলো তার ডান পাশে। কেরোসিন ঢেলে সে আগুন জ্বালিয়ে দিল আয়নার সামনে। ধোঁয়ায় সুপ্তি কাঁচতে লাগলো, তাড়াতাড়ি করতে হবে, আগুন যদি বেশি বেড়ে যায় তবে বিল্ডিংয়ে ধরে যেতে পারে। সতর্কতার সাথে সে আগুনে ভাঙা টুলের পা আর কাগজ দিতে লাগলো। ধোঁয়া চারিদিকে গ্রাস করে ফেললো। এর মাঝে সুপ্তির ভীষণ ঘুম পেতে লাগলো। সুপ্তি টের পেল আজিনাহা বেরিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। সুপ্তি জোরে জোরে বলতে লাগলো, আজিনাহা, তুই তোর রাজ্যে ফিরে যা, রক্ত পিছাস, তুই নিপাত যা, হত্যাকারী, তুই তোর অন্ধকার দুনিয়াতে ফিরে যা। সুপ্তির টানা বলে যেতে লাগলো,
ধোঁয়া তার ফুসফুসে ঢুকে যাচ্ছে। কাশির দমক সামলে সে বলে যেতে লাগলো। ঘুমে তার দুই চোখ জড়িয়ে যাচ্ছে, প্রাণপণ চেষ্টাতেও খুলে রাখা যাচ্ছে না। সুপ্তির মনে হতে লাগলো আজি নাহা জাহান্নামে যাক, আমি একটু ঘুমাই। তখনই তার বাবা মার চেহারা ভেসে উঠলো তার সামনে। সুপ্তির বুকে যেন নতুন করে বুকে বল এলো। সুপ্তি আরো জোরে জোরে চেঁচিয়ে উঠলো, আজি নাহা তুই তোর রাজ্যে ফিরে যা। উফ, কি ব্যথা! কেউ যেন ধারালো ছুরি সুপ্তির আঙ্গুলের ফাঁকে চালাচ্ছে। তীব্র ব্যথায় সুপ্তি কাঁদতে লাগলো, কিন্তু মন্ত্র পড়া থামলো না। বরফ শীতল চাই কেউ সুপ্তির নাকে ঠেসে ধরেছে। এক বিন্দু বাতাসের জন্য ফুসফুস আকুলি বিকুলি করছে। সুপ্তি মনে প্রাণে চাচ্ছে সে এক্ষুনি মারা যাক, কিন্তু আজনাহা তাকে মরতেও দেবে না। সুপ্তি হাঁসফাঁস করতে করতে বলতে লাগলো, তুই নিপাত যা। কতক্ষণ সে সহ্য করছে সে জানে না, তার এখন কোনো বোধ বুদ্ধিও নেই। সে শুধু ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছে। হঠাৎ তীব্র বোটকা গন্ধে চারিদিকে ভরে গেল। শীতল ভেজা ভেজা স্পর্শ আগুনের উত্তাপ থাকা সত্ত্বেও টের পাওয়া যাচ্ছে। সুপ্তি আরো জোরে জোরে বলতে লাগলো। আজনাহার তীব্র বিদ্রুপাত্মক খলখল হাসির শব্দ শোনা গেল। সুপ্তির ভয়ে গায়ে কাটা দিল। সে নিজেকে সাহস দিল, আজনাহা তোমাকে মারবে না, তুমি ওর আভাস। ভাবতেই ঘেন্নায় তার বমি এলো। আজনাহার অশ্রাব্য গালাগালি শোনা গেল। তুই কি চাস? তোর কি ধারণা এইসব করলেই আমি চলে যাব? আমি আগের চেয়ে অনেক শক্তিশালী, এইসবে আমার কিছুই হবে না। খলখল হাসি বয়ে গেল চারিদিকে। সুপ্তি কোনো কথা না বলে ছুরি হাতে নিল। আজনাহার বিশ্রী কণ্ঠ শোনা গেল, তুই যে হাতের ধমনী কাটলে মরে যাবে তাকে তুই জানিস? তুই মরে গেলে তোর মা বাবার কি হবে? তোর মাও যে আত্মহত্যা করবে তাকে তুই জানিস? সুপ্তি কেঁপে উঠল। আজি নাহা সন্তুষ্টির হাসি হাসতে লাগলো মনে মনে। ডাইনি বলে চলল, তোর বন্ধুরা পরীক্ষা শেষে সেন্ট মার্টিনে যাবে, আর তুই যাবি কবরের তলায়। তোকে কেউ মনে রাখবে না। সুপ্তি ফুপিয়ে উঠল, ছুরি নামিয়ে রাখ, বদমাইশ মেয়ে, নিজের কথা ভাব। তুই মরলে তুই আর তোর ইভানকে দেখতে পাবি ভাবছিস? আমি জানি ইভান কোথায় আছে। ইভানকে চাস না তুই? সুপ্তি চোখ বুজে রইল, তারপর সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, না না, আমি ইভানকে চাই না, ও একটা মায়া। তুই জাহান্নামে যা। বলে এই ছুরি দিয়ে বাম হাতের রেডিয়াল আর্টারি কেটে ফেলল। রক্তধারা আগুনে পড়তে লাগলো। আগুন যেন রক্ত পেয়ে পাগল হয়ে গেল। আজিনাহা ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে উঠল, না না। সাথে সাথে অশ্রাব্য সব গালাগালি। শেষ শক্তি দিয়ে সুপ্তি তার হাত আগুনের উপর ধরে রাখলো। এরপর আস্তে আস্তে ঢলে পড়ল। এখন সে ঘুমাবে, শান্তির ঘুম ঘুমাবে। দরজায় কে এখন ঘন্টা বাজাচ্ছে? তারা কি জানে না সুপ্তি অনেক ক্লান্ত? অভিশপ্ত আয়নাকে সুপ্তি ভাঙার অনেক চেষ্টা করেও না পেরে সেটিকে বুড়িগঙ্গায় বিসর্জন দিয়েছে। ডায়েরিটি যে খুব যত্ন করে বুড়ো মানুষটিকে ফেরত দিয়ে এসেছে। বুড়ো তাকে চা খাইয়েছে এবং যাবার সময় বলেছে, আমি জানতাম তুমি ভালো থাকবে। সুপ্তির রূপকথার রাজকুমার এখনো আসেনি। তবে সুপ্তি জানে যে সুমন তাকে লুকিয়ে কবিতা লেখে। প্রায়ই সে সুমনের ডায়েরির মাঝে লুকিয়ে গোলাপ, কৃষ্ণচূড়া, এমনকি বাদরলাঠি ফুলের পাপড়িও রেখে আসে। সুমন এখনও ধরতে পারেনি কাজটা কে করে। আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। গল্পটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।